মাঝরাতে মিলাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে শাহন। ঘণ্টা দুয়েক ধরে তাদের মাঝে তুমুল ঝগড়া চলছে। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহন বলে, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার ঘর থেকে বেরোবি, আমি তোর মুখ দেখতে চাই না। শাওন। মিলা ভীষণ অবাক হয়ে শাওনের দিকে তাকিয়ে থাকে। শাওনের এসবে কোনো ভাবান্তর দেখা গেল না। সে খুব স্বাভাবিকভাবে বলল, আমি তোর মতো বন্ধা মেয়ের সাথে আর এক মুহূর্ত থাকতে চাই না। তুই এখনই আমার ঘর থেকে বের হয়ে যাবি। তুমি এভাবে আমাকে ঘর থেকে বের করে দিতে পারো না শাওন। মিলা নিজেকে সামলে কথাটি বলে। শাওন জবাবে কঠিন গলায় বলে, পারি, 100 বার পারি। এটা আমার বাড়ি, এই ফ্ল্যাট আমার বাবা আমার জন্য কিনেছে, তোর বাবা দিয়ে জানি। তাই আমি ঠিক করব এখানে কে থাকবে আর কে থাকবে না। বাহ, 5 বছর ধরে একটু একটু করে সংসারটা আমি গোছালাম, আর এখন বাড়িটা তোমার হয়ে গেল। তোমার বাড়ি হওয়া আমাকে এখান থেকে বের করে দিতে একবারও ভাবছো না? ভাবার কি আছে? তোরে আমার ভালো লাগে না, আমি তোর সাথে থাকবো না। যে স্ত্রী আমাকে সন্তান দিতে পারে না, রাত দিন আমার সাথে ঝগড়া করে আমার শান্তি নষ্ট করছে, তার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো না। তার স্থান আমার বাড়িতে হবে না, এটাই তো স্বাভাবিক। মিলা এসব কথার প্রতিবাদ করতে গেলে সায়ন তাকে অনেক তিক্ত ভাষা অপমান করে। সায়নের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য মিলাকে প্রতি সেকেন্ড বুঝিয়ে দিচ্ছে সে একজন মেয়ে, তার নিজের বলতে কোনো বাড়ি নেই। তার কোনো বাড়ি নেই বলে আজ খুব সহজে তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিতে পারছে। শাওন মিলাকে এক প্রকার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। মিলা তাকে এটা করতে বারণ করে, অনুরোধ করে বলে, এই মধ্যরাতে তুমি আমাকে বের করে দিলে আমার কি হবে? এখন আমি কোথায় যাব? প্লিজ বোঝার চেষ্টা করো শাওন। আমি কিছু বুঝতে চাই না, আমার ঘরে তোর কোনো স্থান হবে না। আমি হাঁপিয়ে গেছি তোর সাথে এই অসুস্থ সম্পর্কটা টেনে নিয়ে যেতে। আমি কোথাও যেতে পারি না। সবার এক কথা, সুখবর কবে দিবি? তোর স্ত্রীর কী সমস্যা? এসব শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আর তোর সাথে থাকতে পারবো না। কথাগুলো বলে শাওন মিলার কোনো কথা না ভেবে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এই মাঝরাতে মিলার স্থান কোথায় হবে, মিলা কিভাবে রাত পার করবে, এই কথাগুলো না ভেবে শাওন নিষ্ঠুরের মতো তাকে বের করে দেয়। মিলাকে ঘর থেকে বের করে দেয়, ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় শাওন। মিলা দরজার ওপাশে বসে কান্নায় ভেঙে পড়ছে। 5 বছর ধরে একটু একটু করে যে বাড়িটা সে সাজিয়েছে, সে সংসার যে গড়েছে, আর সেখানে তার জায়গা হচ্ছে না। বাড়ি বলতে এটা একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটের মালিক শাওনের বাবা, সেই সূত্রে শাওন। বিয়ের পর শাওন এবং মিলা এই ফ্ল্যাটে নিজেদের ছোট্ট সুন্দর সংসার গড়ে তোলে। মিলা তার বিবাহিত জীবন প্রথম বছর কথাগুলো ভাবে। সেই বছর ছিল তার জীবনের সবচেয়ে সুখের। শাওন এবং মিলা খুব সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী সেই বছর। মিলা সেই সময় নিজেকে সবার চেয়ে সুখী ভাবত, কিন্তু তার সুখ বেশি দিন টেকে নেই। এরপর থেকে বাচ্চা না হওয়া নিয়ে তাদের সম্পর্কের দূরত্ব তৈরি হয়, যা ধীরে ধীরে তিক্ততার রূপ। দরজায় এসব বসে মিলা এসব ভাবছিল আর কান্না করছিল। মিলার মনে হচ্ছিল এই বুঝি শাওন সব ভুলে দরজা খুলে তাকে ভিতরে নেবে, কিন্তু না, তেমন কিছুই হয় না। কিছুটা সময় পর দরজা খোলার শব্দ পেয়ে মিলা খুব খুশি হয়। তার কান্নারত মুখে হাসি ফুটে ওঠে। সে খুশি হয়ে বলে, শাওন। মুহূর্তের মাঝে মিলার খুশি বিলীন হয়ে যায়। সে ভেবেছিল শাওন দরজা খুলে তাকে নিতে এসেছে, কিন্তু না, তাদের ফ্ল্যাটের দরজা খুলেনি, খুলেছে পাশের ফ্ল্যাটের দরজা। সেখানে এক বৃদ্ধ মহিলা থাকেন। তিনি দরজা খুলে বের হয়েছেন। মিলা তাকে দেখে চোখের পানি মোছার চেষ্টা করেন। এটা দেখে বৃদ্ধা মুচকে হাসে, অতঃপর শান্ত গলা বলে, তুমি রাতটা আমার ঘরে পার করতে পারো। মিলা প্রথমে সংকোচ বোধ করলো, বৃদ্ধার বারবার বলায় তার সাথে তার ফ্ল্যাটে যায়। তাছাড়া প্রতিবেশী হিসেবে বৃদ্ধাকে কম বেশি মিলার জানা, তাই তার সাথে তার ফ্ল্যাটে রাতটা পার করার চিন্তা করলো। এত রাতে সে অন্য কোথাও বা কীভাবে যাবে? তাই সব কিছু বিবেচনা করে কিছুটা সংকোচ নিয়ে বৃদ্ধার ঘরের দিকে এগোয় মিলা। তবে সেই ঘরে প্রবেশ করার আগে সে নিজেদের ফ্ল্যাটের দিকে তাকায়। এটা দেখে বৃদ্ধা বলে, মনের মধ্যে এত আশা জাগিও না।
যে একটা সময় তোমার আশা তোমার গলার কাটা হয়ে গলায় বিঁধে যাবে। বৃদ্ধার কথা ভাবাত্ম বুঝতে পেরে মিলা কান্নায় ভেঙে পড়ল। বৃদ্ধা মহিলা তাকে নিয়ে ঘরের মধ্যে বসায়। এক গ্লাস পানি ঢেলে সেটা মিলার হাতে দেয়। মিলা পানি খেয়ে আফসোস করে বলে, কি নেই আমার? রূপ, যৌবন সবই তো আছে। আপনি জানেন আমাদের গ্রামে আমি 10 জন সুন্দরীর মাঝে একজন। আমাকে বিয়ে করার জন্য গ্রামের সব ছেলে পাগল ছিল, আর সেই আমি কিনা পোড়া কপালি হলাম। একটু থেমে মিলা আবারও বলে, একটা বাচ্চার জন্য ও রোজ আমার সাথে ঝগড়া করে। আরে বাচ্চা হওয়া না হওয়াকে আমার হাতে, এই সামান্য কথাটুকু বুঝতে চায় না। এই দুনিয়ায় মেয়ে হয়ে জন্মানো বোধহয় পাপ। তাই তো মেয়েদের সারা জীবন অন্যের ঘরে দাসী হয়ে কাটাতে হয়। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, ভাইয়ের বাড়ি, স্বামীর বাড়ি, যেই বাড়িগুলোর কোথাও মেয়েদের নিজের অস্তিত্ব নেই, বাড়িগুলো তাদের নয়। মেয়ে হয়ে জন্মালাম বলে আজ মেয়েদের নিজের কোনো বাড়িই নেই শুনতে হয়। এটা পরের বাড়িকে এত যত্ন ভালোবাসা দিয়ে সাজানোর পর শুনতে হয় ওই বাড়িতে তোমার অধিকার নেই। এই নারী সত্তাটাকে আমি ঘৃণা করি। এত রূপবতী হয়ে লাভ কী হলো? সব সময় সবাই বলতো, তুই যা রূপবতী দেখবি তোর স্বামী তোকে সারা জীবন শখ করবে, মাথায় তুলে নাচবে। কিন্তু কই, মেয়েদের রূপবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়া জরুরি। বৃদ্ধার এই কথাটা শুনে মিলা থমকে গেল। বৃদ্ধা একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, বাচ্চা না হওয়ার যন্ত্রণা আমি বুঝি। তোমাদের মাঝে যে রোজ রাতে তর্ক যায় সেটা মাঝে মাঝে আমি টের পাই। এক্ষেত্রে সত্যিই তোমার কোনো দোষ নেই। কিন্তু কী করার, যুগ বদলেছে, সময়ের সাথে সব উন্নত হয়েছে, কিন্তু মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে না। চিরচেনা সেই একই বাক্য সবাইকে শুনতে হয়, যাই ভুল হোক সব দোষ নারীর। তবে এসবের মাঝে কিছু পুরুষ থাকে, কিছু মানুষ থাকে, কিছু পুরুষ থাকে যারা নারীকে বুঝে, সমস্যা বুঝে, ভালোবাসা বুঝে, যারা জানে কিভাবে তার শখের নারীকে যত্ন করতে হয়, একজনকে ভালোবেসে তার সাথে কিভাবে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। আর এই পুরুষগুলোকে যারা পায় তারাই ভাগ্যবতী। আদৌ এমন কোনো পুরুষ আছে? আমার মতো রূপবতী একজনকে কাছে পেয়ে আমার স্বামী আমার মূল্য দিতে পারলো না। আমার রূপ তাকে আমার প্রতি মুগ্ধ করে রাখতে পারল না। সেখানে একজন পুরুষ যে একজনকে ভালোবেসে সারা জীবন কাটাতে পারে, এই কথাটা আমার কাছে অবিশ্বাসযোগ্য। মিলার কথায় বৃদ্ধা ম্লান হাসে। তার হাসি দেখে মিলা বলে, আদৌ আপনি এমন কোনো ভাগ্যবতী নারী দেখেছেন যে সন্তান জন্ম দিতে অক্ষম, যেন তার স্বামী তাকে ভালোবেসে তার সাথে সারা জীবন সুখে ছিল? দেখেছি। মিলার এই কথায় বৃদ্ধার এই কথায় মিলা অনেকটা অবাক হয়। সে বিশ্বাস করতে পারছে না। আসলে সায়ন তার সাথে একটি বাচ্চার জন্য এত ঝামেলা করছে যে সে মানতেই পারছে না কোনো বন্ধ্যা মেয়ের সাথে কোনো পুরুষ সারা জীবন কাটাতে পারে। বিষয়টা বুঝতে পেরে বৃদ্ধা মুচকি এসে বলে, তুমি তেমন এক ভাগ্যবতী নারীকে দেখেছ? মিলা ভীষণ বিস্মিত হয়। সে অবাক চোখে বৃদ্ধার দিকে তাকালে বৃদ্ধা মাথা নাড়ায়, তারপর বলে, আমি এক ভাগ্যবতী। মিলা এবং বৃদ্ধা পাশাপাশি বসে আছে। মিলা বৃদ্ধার জীবন গল্প জানতে আগ্রহ প্রকাশ করছে। বৃদ্ধা প্রথমে বলতে চায়, তার মনে হয় তার গল্প মিলাকে কষ্ট দেবে। মিলা সেজন্য জোর করে বলে, আপনি বলুন, আমি কষ্ট পাবো না, বরং আপনার গল্প শুনলে হয়তো আমার ভালো লাগবে। নিঃসন্তান হয়ে আমি যে কষ্টটা পাচ্ছি সেটা হয়তো কমবে। হতে পারে সায়ন আর আমার তিক্ততার সময়গুলো কিছু সময়ের জন্য হলেও ভুলে যাব। নিঃসন্তান দাবি করো না না নিজেকে। বিয়ের মাত্র 5 বছর। তাছাড়া তুমি তো বললে ডাক্তার জানিয়েছে তোমার কোনো সমস্যা নেই। হতে পারে যে কোনো মুহূর্তে তুমি সন্তানের মা হতে পারো। সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব। তাই এত অল্প ভেঙে পড়ো না। বৃদ্ধার এই কথায় মিলা মাথা নাড়ায়। মিলা আবারও তার গল্প বলার জন্য বলে, বৃদ্ধা শান্ত গলায় বলে, বেশ শোনো তবে। বৃদ্ধা তার জীবনের গল্প বলতে শুরু করে। মিলা মনোযোগ দিয়ে তার বলা কথাগুলো শুনতে থাকে। অতীত: আমার নাম মধুবালা। গায়ের গরম চাপা হওয়ার জন্য ছোট থেকে কম উপহাসের শিকার হইনি। এই গায়ের রং নিয়ে অনেকে অনেক কথা বলেছে। এক পর্যায়ে তো আমার বাবা মাও অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আসলে বিয়ের বয়স পেরিয়ে গেলেও বিয়ে হচ্ছিল না।
বিয়ের জন্য ভালো পাত্র না পেরে আমার বাবা মা হতাশ হয়ে যায়। তখন তাদের কাছে আমার গায়ের গরম অভিশাপের মতো লাগে। এসব কিছুর মাঝে আমার কষ্টটা কেউ অনুভব করতে পারত না। আমার এক চাচাতো বোন ছিল, তার নাম পারুল। সে দেখতে অনেক রূপবতী। সবসময় তার উদাহরণ টেনে আমার ভবিষ্যৎ জীবন কত খারাপ হতে চলছে এটা সবাই বলতো। পারুল কত ভালো আছে তার বর্ণনা করতে অবশ্য ভুলতো না। এসব শুনে একটা সময় আমারও মনে হচ্ছিল রূপই সব, রূপহীন এই জগতে সব মিছে। আমি খুবই কুৎসিত দেখতে। আমি যখন এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করছি, ঠিক সেই সময় আমার জীবনে এলো সে। তার নাম মাজেদ আলী। আমার চেয়ে 10 বছর বড়। একবার বিয়ে হয়েছিল, তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এটুকু জেনে তার সাথে বিয়ের আসরে বসি আমি। সে আগের থেকে বিবাহিত এই বিষয়টা আমার মাথায় তখনও ঢোকেনি, কারণ আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার মতো কুৎসিত মানুষকে কেউ পছন্দ করতে পারে। আমাকে যে পছন্দ করবে তার তো কিছুটা খুঁত থাকতে হবে, সেজন্য তার এই খুঁতটা আমার চোখেই পড়েনি। আমার চোখ এই খুঁত তখন পড়েছে যখন সে বাসর ঘরে বলে, অবিবাহিত হয়ে একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে আপনি রাজি হলেন কেন? আমার মতো কুৎসিত একটা মেয়েকে আপনি পছন্দ করেছেন, এটাই তো অনেক। আমাকে কথাটা শেষ করতে না দিয়ে মাজেদ বলল, আজ বলেছেন বলেন, আর কখনো বলবেন না। এই দুনিয়ায় কেউ অসুন্দর দেখতে নয়, সবাই সুন্দর। শুধুমাত্র তাদের সৌন্দর্য উপলব্ধি করার জন্য মানুষের যে মনটা প্রয়োজন সেটা সবার থাকে না। মানুষটি এই একটি কথাই ছিল আমার চোখে তার জন্য মুগ্ধতার জন্মও দিতে। অতঃপর সেই থেকে শুরু হলো তার প্রতি মুগ্ধ হওয়া। তার প্রতিটি কথায় আমি মুগ্ধ হয়েছি, তার ভালোবাসায় নিজেকে আবদ্ধ করছি। প্রথম দিকে অবশ্য সে আমাকে বোঝাতো তার আগে বিয়ে হয়েছিল। এই কথা জেনে আমার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বাবা মায়ের পছন্দে বিনা বাক্যে বিয়ে করা উচিত হয়নি। তবে সেসব কথা আমি বিশেষ পাত্তা দিইনি। একটা সময়ের পর আমি তার প্রেমে যখন পুরো মাতোয়া, তখন সে আমার ভালোবাসা উপলব্ধি করে তার প্রথম বিয়ে নিয়ে আমাকে কখনো মন খারাপ করতে বারণ করে। সেদিন আমি জানতে পারি তার কোনো দোষ ছিল না, তার স্ত্রী অন্যত্র সম্পর্কে ছিল, তাই চলে গেছে। এভাবে দাম্পত্য জীবন 4 বছর কেটে যায়। আমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। গ্রামে তখন ওঝা হুজুর দেখানোর বেশ চল ছিল, আমরা সেটাই দেখাই। তাতে কাজ না হলে শহরে এসে ডাক্তার দেখাই। সেখানে জানতে পারি আমি বন্ধ্যা। এই কথাটা জেনে সেদিন আমি অনেক ভেঙে পড়ছিলাম, কিন্তু আমার তিনি ভেঙে পড়েননি। আমার জন্য পড়েননি। সে ভেঙে না পড়ে উল্টে আমাকে বুঝিয়ে বলেন, সন্তান জীবনে সব কিছু নয়, এই দুনিয়া সুন্দরভাবে বেঁচে থাকাই আসল। আমাদের মধ্যে তো ভালোবাসার কোনো কমতি নেই। আমরা একসাথে সারা জীবন ভালোভাবে কাটাতে পারবো। তাই তুমি এসব নিয়ে একদম ভেঙে পড়ো না। 1 মাস পুরো সে আমাকে এই কথাগুলো বোঝায়। সে আমাকে বলে, ধরো আমাদের একটা সন্তান হলো, সে বড় হয়ে আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, এটা ভালো হবে নাকি এখন আমরা একসাথে নিজেদের বাড়িতে আছি এটা ভালো হবে? এভাবে নানান উদাহরণ দিয়ে আমাকে বোঝাতো। তার পরিবার এক মুহূর্তের জন্য কখনো আমাকে বাচ্চা নিয়ে কথা বলার সুযোগ পায়নি, সে সুযোগ দেয়নি। সবসময় সে প্রতিবাদ করছে। তার এক কথা, আমার স্ত্রী, আমার জীবন, আমি বুঝে নেব। সেই থেকে আজ অবধি আমার নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সেরা ভাগ্যবতী বলে মনে হয়। সে আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমি কখনো নিজেকে আর অসুন্দর, অযোগ্য, বন্ধ্যা ভাবার সুযোগ পাইনি। এভাবে আমরা হেসে খেলে 40 বছর কাটিয়ে দেই। অতঃপর সে তার সারা জীবনের সঞ্চয় দিয়ে এই ফ্ল্যাটটা আমার জন্য কেনে। যেদিন এই ফ্ল্যাটে আমরা প্রথমবার উঠি, সে আমাকে বলেছিল, এটা তোমার ঘর, একান্ত তোমার, যেখানে অন্য কারো অস্তিত্ব নেই। শ্বশুরবাড়ি, বাবার বাড়ি শুনতে তুমি অনেক কষ্ট পেতে। আমি দেখেছি তোমার সেই অজানা কষ্ট। এখন থেকে সেই কষ্ট ভুলে যাও। এটা তোমার ঘর, তোমার বাড়ি, পুরো ফ্ল্যাটটা তোমার, যেখানে আমি তোমার ভালোবাসা হয়ে তোমার বাড়িতে তোমার সঙ্গে থাকবো। সেদিন আমার এত ভালো লেগেছিল যে আজও আমার কাছে সেই স্মৃতি জীবন্ত মনে হয়। সেদিন আমি শান্ত গলায় তাকে জিজ্ঞাসা করছিলাম, এর আগে আমি অনেকবার জিজ্ঞাসা করছি তোমাকে, কিন্তু তুমি উত্তর দাওনি। আজ দয়া করে উত্তর দাও। বলো, আমার মাঝে কী পেয়েছিলে যে এতটা ভালোবেসেছো? তোমাকে যেদিন প্রথম দেখতে গিয়েছিলাম, সেদিন আত্মীয়স্বজন সবাই বলল, এ তো কালো,
একে বিয়ে করা যাবে না। আর কত কি, সব কিছু ছাড়িয়ে আমি কালও তোমার মাঝে অদ্ভুত এক মায়া দেখেছিলাম, সেই মায়ায় জড়িয়েছি। ভালো না বেশি উপায় আছে? যেদিন তুমি স্ত্রী হয়ে আমার ঘরে আসলে সেদিন আমি নিজেকে নিজে শপথ করেছিলাম আমার অর্ধাঙ্গিনীকে কখনো কষ্ট দেব না, তার হক কখনো নষ্ট করব না। তোমার হক পালন করতে হলে তো তোমাকে ভালোবাসতে হবে। আমি কোনো কিছু না ভেবে সেদিন তাকে শক্ত করে আঁকড়ে ধরেছিলাম। তার ঠিক 7 বছর পর সে আমাকে ছেড়ে চলে যায়। তবে আমি তার শূন্যতা কখনো অনুভব করিনি। আমার জীবনে এই ঘরে এত এত স্মৃতি রয়েছে যে সেগুলোর সাথে আমি নতুন এক আমিকে খুঁজে পেয়েছি। তাই তো এখনও তাকে ছাড়া দিব্যি বেঁচেছি। কারণ আমার মনে সে আমাকে ছেড়ে কখনো যায়নি, সে আমার পাশে আসছে। সে তার মায়াবতীকে ছেড়ে কোথাও যেতে পারে না। বর্তমান কথাগুলো বলতে বলতে বৃদ্ধা অর্থাৎ মধুবালা চোখে পানি চলে আসে। সে চোখের পানি মুছে দেয়। মীরা তার কথাগুলো শুনে মুগ্ধ গলায় বলে, আপনি সত্যিই ভাগ্যবতী। হ্যাঁ, এই জন্য তো বললাম রূপবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়া জরুরি। আমাকে সবাই বলতো আমি জীবনে কখনো সুখী হব না, আমার পোড়া কপাল। অথচ আমি আমার সারা জীবনে চমৎকার এক মানুষের সাথে কাটিয়েছি। নিঃসন্তান হয়ে আমি কখনো সন্তানের অভাব অনুভব করিনি। ওই মানুষটা আমাকে কখনো অনুভব করতে দেয়নি। সবটাই ভাগ্য। আমি এক ভাগ্যবতী বলেই এতটা সুখ জীবনে পেয়েছি। মধুবালার এই কথা শুনে মীরা মাথা নাড়ে। মধুবালা দরজার পাশে দাঁড়ানো সায়নকে অনেক আগেই দেখেছে। সায়ন মীরাকে খুঁজতে বের হয়ে তার দরজার সামনে এসে দাঁড়ায়। মীরা যদি এখনও সায়নকে দেখেনি। মধুবালা সায়নকে শুনিয়ে শুনিয়ে বলে, তোমাদের ঝগড়া যখন আমি শুনতাম তখন আমি আরও গভীরভাবে অনুভব করছি আমি কত ভাগ্যবতী, আমি জীবনে কত সুখ পেয়েছি। আপনাদের কাছে হয়তো সন্তান কোনো বিষয় না, কিন্তু আমাদের জন্য একটা সন্তান অনেক কিছু। সায়ন এই কথাটা বলে ঘরের ভিতরে আসে। তার কথা শুনে মধুবালা মুচকি হাসে। অতঃপর বলে, মধুবালা মুখে হাসি ধরে রেখে বলে, আমার কাছে একটি সন্তান অনেক বড়, কিন্তু ভাগ্যের উপর কারো হাত নেই। আমার সন্তান সুখ লাভ করার ভাগ্য ছিল না, তাই হয়নি। নিঃসন্তান হওয়ার মতো হতভাগী হয়েও আমি আজ বিনা সংকোচে বলতে পারি আমি এক ভাগ্যবতী। কেন জানো? তার কারণ আমার স্বামী, যে আমাকে আমার অপূর্ণতার সাথে ভালোবেসেছে। ভাগ্যকে মেনে নিয়ে নিঃসন্তান আমরা আমাদের সুখ আমাদের মাঝে খুঁজে নিয়েছি। একটু থেমে মধুবালা আবার বলে, সন্তান হয় না বলে স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া কোনো পুরুষত্ব হতে পারে না। পুরুষত্ব প্রমাণ পায় তার ব্যক্তিত্ব, তার নিষ্ঠা, তার কর্মে। যে পুরুষের স্ত্রী তার চোখে চোখ রেখে বলতে পারে আমি সুখে আছি, সেই পুরুষত্ব দৌড়ে এগিয়ে থাকবে। আপনি আমার পুরুষত্ব নিয়ে কথা বলছেন? সায়ন রাগান্বিত গলায় কথাটি বলে। সায়নের কথা শুনে মধুবালা মাথা নাড়ায়। সে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, কারণ তুমি তাই। একটা কথা মনে রেখো, সন্তান না হওয়া কিন্তু শুধুমাত্র মেয়েরা বন্ধ হলে হয় না, আরও অনেক কারণ আছে। দোষ তোমারও থাকতে পারে। মধুবালার এই কথায় সায়ন চুপ হয়ে যায়। মধুবালা তাকে নানাভাবে বোঝায়। সায়নের উচিত তার স্ত্রীকে বোঝা, তার সাথে দুঃখের নয় সুখের স্মৃতি গড়া, সন্তানের জন্য অপেক্ষা করা। সব কথা শুনে সায়ন মীরার উদ্দেশ্যে বলে, মীরা, ঘরে চলো। এত রাতে তুমি কোথায় যাবে এটা ভেবে আমি তোমাকে নিতে এসেছি। এখন দেখি থাকার ব্যবস্থা করে ফেলছো। যাই হোক, এবার ঘরে চলো। ঘর? কোন ঘর? যে ঘরে আমার কোনো অস্তিত্ব নেই, যেখান থেকে যখন খুশি তখন আমাকে বের করে দেওয়া হয়, সেটাকে ঘর বলছো? মিলার এই কথায় সায়ন তার কাছে ক্ষমা চায়। সে বলে, রাগের মাথায় ভুল করে ফেলছি, সরি মিলা, এবার ঘরে চলো। রাগ করো না প্লিজ, সরি। যে ঘর আমার নয় সেখানে আমি যেতে পারবো না। এই মাঝরাতে আমি কোথায় যাব এই কথাটা তুমি একবার না ভেবে আমাকে ঘর থেকে বের করে দিলে, আর এখন এসেছো ক্ষমা চাওয়ার নাটক করতে? তা তো হবে না। এই কথা বলে মিলা মুখ ঘুরিয়ে নেয়। সায়ন তাকে ঘরে যাওয়ার জন্য জোর করে। এক পর্যায়ে বলে, তুমি এত জেদ কাকে দেখাচ্ছ? সেই তো আমার ঘরে ফিরতে হবে। এত অহংকার ভালো না বাবা। তুমি ভুল করেছো কোথায়?
নরম হবে তা না করে রাগ করে উল্টোপাল্টা কথা বলছো। মধুবালার এই কথায় সায়ন কিছুটা কঠিন গলা বলে, এটা আমাদের স্বামী স্ত্রীর বিষয়, আপনি মাঝে না ঢুকলেই হয়। গলা নামিয়ে কথা বলো না সায়ন, এটা ওনার ঘর, এখানে তুমি এভাবে কথা বলতে পারো না, এই অধিকার তোমার নেই। এই কথা বলে সায়নকে এবার মিলা ঘর থেকে বেরিয়ে যেতে বলে। সায়ন বারবার ক্ষমা চায়, কিন্তু মিলা তার কথা শোনে না। এক পর্যায়ে সায়ন রাগ করে নিজেদের ঘরে চলে যায়। সায়ন চলে গেলে মিলা কান্নায় ভেঙে পড়ে। মধুবালা তাকে বুঝিয়ে বুকে জড়িয়ে নেয়। মিলা কান্নারত অবস্থায় বলে, আমি ঠিক করছি তো? হ্যাঁ, তোমার স্বামীর অনেক পরিবর্তন দরকার। সেই পরিবর্তন করে যদি সে তোমার কাছে আসে, তখনই তোমার তাকে গ্রহণ করা উচিত। একটা কথা মাথায় রেখো, ভালোবাসার জন্য সব করা যায় ঠিকই, কিন্তু আত্মসম্মান কোনো অবস্থাতে বিসর্জন দেওয়া উচিত নয়। মধুবালার এই কথা মিলা কিছুটা ভরসা পায়। সায়ন তার সাথে যা করেছে তারপর মিলার কাজটা তো ঠিকই। মিলা শান্ত গলায় জিজ্ঞাসা করে, আবার ও আসলে আমার কি করা উচিত? বললাম তো তার পরিবর্তন দরকার, সে পরিবর্তন হয়ে আসুক, তারপর গ্রহণ করো। তবে যদি দেখো সে পরিবর্তন হচ্ছে না, তখন বুঝে নিও এই ঘরে তুমি এখনও ভাগ্যবতী হতে পারবে না। আর হ্যাঁ, ভাগ্যবতী হতে রূপগুণ কিছুই লাগে না, শুধু লাগে নিজেকে ভাগ্যবতী অনুভব করানো এক মানুষ। সেই রাতে মিলা মধুবালার সাথে কাটিয়ে দেয়। সকালে উঠে মিলা তার বাবার বাড়ি চলে যায়। মধুবালা তাকে জীবন সম্পর্কে অনেক কিছু বোঝান, সন্তান নিয়ে আফসোস করতে বারণ করেন। মিলা সব কথা মনোযোগ দিয়ে শুনে বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিলে বেরিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পর শাওন আসে মিলার খোঁজে। মধুবালা শান্ত গলা বলে, চলে গেছে, এটা আমার বাড়ি, এখানে নিশ্চয় সে সবসময় থাকবে না। শাওন হতাশ হয়ে নিজের ফ্ল্যাটের দিকে পা বাড়ায়। মধুবালা তাকে পিছু ডাকে। শাওন ঘুরলে মধুবালা শান্ত গলা বলে, আমার সাথে বসে এক কাপ চা খাবে? এখানে চা খাওয়ার মুডে নেই আমি আন্টি। শাওন বিরক্তি নিয়ে কথাগুলো বলল। মধুবালা তাকে অনুরোধ করে বলল, প্লিজ এক কাপ চা, দেখবে তোমার মুড ঠিক হয়ে যাবে। অতঃপর শাওন রাজি হয়। সে মধুবালার ঘরে আসে। মধুবালা দুজনের জন্য চা বানিয়ে নিয়ে এসে চায়ের কাপে চুমুক দিয়ে মধুবালা বলে, শুধু সন্তান মাত্র সন্তান কি তোমাদের ঝামেলার কারণ, নাকি ভেতরে অন্য কিছু? অন্য কিছু বলতে? শাওন বুঝতে না পেরে জিজ্ঞাসা করে। মধুবালা শান্ত গলা বলে, তোমাকে কিছু বলতে হবে না, 2 মিনিট আমার কথা মনোযোগ দিয়ে শোনো। পুরুষ মানুষ রোজ রাতে এসে বউর সঙ্গে ঝগড়া করার একটা কারণ হতে পারে সেই পুরুষ মানুষ জীবনে অন্য কারো আগমন ঘটছে, এজন্য বউকে আর ভালো লাগে না। তোমার জীবনে যদি অন্য কেউ না থাকে, শুধুমাত্র সন্তানের এই ঝগড়ার কারণ, তাহলে আমি বলবো তুমি মিলার সাথে কিছুটা দূরত্ব বজায় রাখো। দূরত্ব সবসময় সম্পর্কের অবনতির কাজ করে না, কিছু সময়ে সম্পর্ক ঠিক করে। তার সাথে দূরে থাকলে হয়তো তোমাদের দুজনে তোমাদের শূন্যতা অনুভব করতে পারবে। তোমাদের স্মৃতিতে তোমার ভালো সময়গুলো ভেসে উঠবে। তর্ক করলে তর্ক বাড়ে, এতে তিক্ততা বাড়ে, বয়ে কমে না। সেজন্য তোমাকে আগেই ভাবতে হবে তুমি কি চাও। তুমি তার সাথে সারা জীবন কাটাতে চাও কি না? যদি চাও তবে একটু পরিবর্তন হও। নিজের স্ত্রীর ভালোবাসলে কেউ ছোট হয়ে যায় না। লোকের কথা ভাবা বাদ দিয়ে স্ত্রীর সাথে একটু নির্লজ্জ হলে মান যায় না। আর রইল সন্তান, তোমাদের জীবনে অনেকটা পড়ে আছে। যেহেতু মিলার সমস্যা নেই, সেহেতু যে কোনো সময় সন্তান হতে পারে। সেই সঠিক সময়ের অপেক্ষা করো। সৃষ্টিকর্তার কাছে যাও, দেওয়ার মালিক তিনি। এই যে সমাজের লোক যারা সন্তান সন্তান নিয়ে কথা শোনায়, তারা দেওয়ার মালিক নেই। তাই তাদের কথায় কান না দিয়ে নিজের মন যা চায় তাই করো। তোমার মন তোমার স্ত্রীর সাথে তর্ক করতে চায়, সেটা যদি না চায় তাহলে নিজেকে বদলাও। লোকের কথা বাদ দিয়ে নিজের মনের কথা শোনো, নিজেদের কথা ভাবো, নিজের সুন্দর ভবিষ্যতের কথা ভাবো। শাওন মধুবালার কথা প্রথমে গুরুত্ব না দিলেও শুনলেও পরবর্তীতে শুনে সে সব ঘরে চলে যায়। ঘরে এসে শাওন একটা গোটা দিন এসব নিয়ে ভাবে। যখন সে মিলার সাথে কাটানো তার সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবে,
তখন তার মুখে হাসি ফুটে ওঠে। শাওন নিজের ভুলগুলো এখন খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। অন্যদিকে মিলাও শাওনের থেকে দূরে গিয়ে তার শূন্যতা অনুভব করছে। সে শাওনকে প্রচুর ভালোবাসে, কিন্তু যখনই শাওনের তিক্ত কথাগুলো নিয়ে ভাবে তখন তার মনটা বিষণ্ণ হয়ে যায়। এভাবে দুজন দুই দিকে বসে দুজনের কথা ভাবে। শাওন পরবর্তী দিন আবার মধুবালার সাথে চা খেতে বসে। সেখানে বসে শাওন সরাসরি মধুবালাকে বলে, আমি আমার ভুলগুলো শুধরাতে কি করতে পারি। মধুবালা খুব সুন্দরভাবে শাওনকে বোঝায়। শাওন সেদিনে মিলাকে নিয়ে আসতে চায়, তার পায়ে ধরে ক্ষমা চায়, কিন্তু মিলা ক্ষমা করে না। এতে শাওন হতাশ হয় না, কারণ সে জানতো এত সহজে মিলা তাকে ক্ষমা করবে না। পরবর্তীতে এসব ঘটনা মধুবালাকে বলে, তার পরের পদক্ষেপ সম্পর্কে জানায়। এক কথায় শাওন মধুবালার থেকে নিজেকে একজন ভালো মানুষ বলা যায়, মধুবালার স্বামীর মতো চরিত্রের মানুষ কিভাবে হওয়া যায় তাই শিখছে। সেও চায় তার বউ তার চোখে চোখে রেখে বলুক সে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। এভাবে চলতে থাকে দিন। পুরো 1 মাস শাওন মিলার বাড়িতে রোজ গিয়ে ক্ষমা চায়, তার সাথে ভালো আচরণ করে, নিজেকে পরিবর্তন তাকে বোঝানোর চেষ্টা করে। অবশেষে মিলা রাগ কমিয়ে শাওনের সাথে আসতে রাজি হয়। জীবনের দ্বিতীয় সুযোগ সবাই ডিজার্ভ করে। তাছাড়া শাওন সত্যি নিজেকে পরিবর্তন করছে। শাওনের মাঝে একজন ভালো মানুষ আছে বলে সে নিজের এই পরিবর্তন করতে সক্ষম হয়েছে। যতই মধুবালা বা যে কেউ তাকে বোঝাক না কেন, সে যদি না চাইতো তাহলে কখনোই তাকে পরিবর্তন করা সম্ভব হতো না। এসব দিক ভেবে মিলা একসময় শাওনকে ক্ষমা করে দেয়, তবে সেটা সেই সময় যখন সে উপলব্ধি করতে পারে শাওন তাকে খুব ভালোবাসে। এর মাঝে শাওনের সাথে মধুবালার ভালো বন্ধুত্ব হয়ে যায়। শাওন এবং মিলাকে পেয়ে মধুবালা একটু হলেও সন্তানের অভাব দূর হয়। একটা সময় পর তাদের সম্পর্ক এমন হয়ে গেছে কি যে তারা প্রায় সময় এক বাসায় থাকে। এভাবে কেটে যায় আরও 3 বছর। এই 3 বছরে শাওন নিজেকে অনেক পরিবর্তন করছে। সে কখনো মিলাকে কষ্ট দেয়নি। অতঃপর তাদের সুখের সংসারে আর একটু সুখের ছোঁয়া দিতে মিলা গর্ভবতী হয়। সেদিন শাওন ও মধুবালা খুব খুশি হয়েছিল। মধুবালা এদের সাথে এমনভাবে মিশে গেছে যে তার মনে হচ্ছে তার নাতি নাতনি আসতে চলছে। এমনই হয়। এভাবে হাসি খুশি 3টা মানুষের জীবন কাটাতে শুরু করে। এখন প্রায় সময় মিলা নিজেকে পেটে হাত রেখে বলে, মধুবালাকে বলে, আমিও এক ভাগ্যবতী। মধুবালা মুচকি হাসে। সন্তান গর্ভে থাকাকালীন শাওন মিলার অনেক যত্ন নিয়েছে। তার এসব কর্মকাণ্ডে মিলার সঙ্গে মধুবালা মুগ্ধ করেছে। শাওন এবং মিলার এই সুখের দাম্পত্য দেখে মধুবালার চোখে অদ্ভুত এক সুখের পানি চলে আসে। এ এক অন্যরকম আনন্দ। মধুবালা নিজের এবং মাজেদের পুরনো স্মৃতিগুলো ভাবতে ভাবতে মনে মনে বলে, আমি চাই পৃথিবীর সকল মেয়ে তোমার মতো স্বামী পাক, যাতে তারা সবাই গর্বের সাথে বলতে পারে আমি ভাগ্যবতী। সৃষ্টিকর্তার কাছে এটাই চাওয়া। মেয়েদের রূপ গুণ দাও বা না দাও, তাদের ভাগ্যটা সুন্দর করো, তাদের ভাগ্যবতী বানিয়ে দাও। তাহলে হয়তো কোনো মেয়ে আড়ালে আবডালে চোখের পানি বিসর্জন দিবে না। পৃথিবীর সকল মেয়েকে আমি এক ভাগ্যবতী বলার সুযোগ দাও। মধুবালা নিজেকে এক জীবনের সুখ দুঃখ সবটাই পেয়েছে, তবে তার দুঃখের চেয়ে সুখের পরিমাণ ব্যাপ্তি অনেক বেশি ছিল। তাই তো নিঃসন্তানে নিজেকে সে গর্বের সাথে ভাগ্যবতী বলতে পারে। তবে মনের কোণে কোথাও হয়তো সন্তান না হওয়ার যন্ত্রণা রয়ে গেছে। কিন্তু মাজেদের স্মৃতি এত সুন্দর সুখের যে সেই যন্ত্রণা মনের ভিতরে ক্ষত করার সুযোগই পায় না। এমন এক ভাগ্য সবার হোক, যেখানে অপূর্ণতা হার মানবে ভালোবাসার কাছে। আমি এক ভাগ্যবতী। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সমাপ্ত।